আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে কথা বলে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো গ্রীষ্মকালীন শিশুদের রোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সেলিনা হক, সহযোগী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার সেলিনা হক ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই যে আমরা বলছি গ্রীষ্মকালীন শিশুদের রোগ, আসলে গ্রীষ্মকালে শিশুরা কি কি রোগ নিয়ে আসলে আপনাদের কাছে আসে? গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে শিশুরা প্রচণ্ড অসুস্থ হয়ে যেতে পারে, এটাকে বলা হয় হিট স্ট্রোক। এছাড়া বিভিন্ন পচা বাসি খাবার বা পানি অপরিষ্কার পানি খেয়ে তাদের ডায়রিয়া, টাইফয়েড এ ধরনের রোগ হয়। আর কিছু কিছু ভাইরাসজনিত রোগ যেমন চিকেন পক্স, হাম, তারপরে মামস রোগে আক্রান্ত হয়। আর শারীরিক চর্মরোগে তারা আক্রান্ত হয়ে থাকে, যেমন ঘামাচি, লাল লাল ফুসকুড়ি, চুলকানি রোগ একটা বলা হয় যে স্ক্যাবিস, এটা অনেকেই আপনারা জানেন নাম। বড় বড় ফোড়া হয় গায়ে, এই ফোড়া নিয়েও বাচ্চারা প্রচণ্ড ভাবে আক্রান্ত হয়, আমাদের কাছে এসে থাকে। এই যে আপনি বলছেন যে যেহেতু এখন গরম, শুরুতে আমাদের একটি প্রশ্ন মাথায় চলে আসে হিট স্ট্রোক। হিট স্ট্রোকে আসলে শিশুরা তো আক্রান্ত অনেক বেশি হয়, এটার কারণটা কি আসলে? বা আমি শুরুতে জানতে চাই আসলে হিট স্ট্রোকটা কি? হিট স্ট্রোকটা হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পায়, প্রায় 104 ডিগ্রির উপরে, মানে 5-6 হয়ে যায়। তখন মানুষ একটা অচেতন হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং খিঁচুনি হতে পারে। এই খিঁচুনি বা অজ্ঞান হয়ে যায় এবং ব্লাড প্রেশারও কমে যায়, এইটাকে বলা হয় হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোকে শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে, কারণ ওরা আসলে দেখবেন ওরা কিন্তু এক জায়গায় বসে থাকে না, সারাক্ষণ ছোটাছুটি করে এবং অত্যন্ত ঘামতে থাকে। তারা অনেক সময় কাপড় কি পরবে বুঝতে পারে না, মোটা কাপড় পরে দৌড়াদৌড়ি করতে থাকে, ঘামতে থাকে প্রচণ্ড, কিন্তু সেই পরিমাণে ওরা পানি খায় না, পানি কম খায়। বাচ্চাদের বডি সারফেস এরিয়া কিন্তু আমাদের থেকে কিন্তু বেশি থাকে, দেখলে মনে হয় তা না, কিন্তু বডি সারফেস এরিয়া বেশি থাকে, তাদের ফ্যাটের পরিমাণও আমাদের থেকে বেশি থাকে। এই সব কিছুর কারণে বাচ্চাদের হিট স্ট্রোক হয়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্রেনের যেটা হিট রেগুলেশন সেন্টার আমাদের যেটা আছে, বাচ্চাদেরও আছে, সেটা তাদের ম্যাচিওর থাকে না। ওরা মানে হিট অ্যাক্লিমাটাইজেশন, মানে গরমের সাথে খাপ খাওয়াতে পারে না, ওদের সময় লাগে। সো আলটিমেটলি ওরা অনেক বেশি ভুগে আমাদের থেকে। ধরেন একটি বাচ্চা হিট স্ট্রোকে আক্রান্ত হলো, ওই সময়টাতে আমাদের করণীয় কি? ধরেন এটা স্কুলও আক্রান্ত হতে পারে বা দেখা যাচ্ছে খেলাধুলার সময় আক্রান্ত হতে পারে, ওই সময় থেকে ডাক্তারের কাছে নেওয়া পর্যন্ত আমাদের করণীয়টা কি? হ্যাঁ, তখন এই সময় যেন যখনই আপনারা মানে কেউ দেখবে একটা বাচ্চা ঘেমে পড়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, তখনই তাড়াতাড়ি বুঝতে হবে যে সে হিট স্ট্রোকের প্রায় কাছাকাছি যাচ্ছে। এটাকে প্রাথমিকভাবে এটাকে বলে হিট এক্সজর্শন। এটা যখন ইমার্জেন্সি হয়ে যাবে তখন হিট স্ট্রোক। আমরা তখন স্কুলের টিচাররা বা যিনি থাকেন তাড়াতাড়ি বাচ্চাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে, জামা কাপড় খুলে দিতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে, আর ভেজা ঠান্ডা কাপড় দিয়ে সারা গা মুছে দিতে হবে। তবে খুবই ভালো হয় যদি কিছু আইস প্যাক নিয়ে বাচ্চার গলায়, তারপরে আর্মপিটে বা গ্রয়েনে, যে কুচকি, সেখানে আমরা যদি দিতে পারি। আর আরেকটা যেটা মেইন হচ্ছে, ওকে ওরস্যালাইন বা ডাবের পানি খাওয়াতে হবে, ফ্লুইড খাওয়াতে হবে। যদি এগুলো সে কিছুই না খেতে পারে বা এই চিকিৎসার পর যে আধা ঘন্টার মধ্যে ইমপ্রুভ না হয়, তাহলে অবশ্যই কিন্তু তাকে হসপিটালাইজ করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই যে হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য ধরেন আমাদের করণীয়টা কি? এখন আমি তো বা আমরা বা বাবার বা মারা তো আসলে বাচ্চাকে খেলাধুলা করতে বারণ করতে পারছেন না, বা স্কুলেও বাচ্চারা ছুটাছুটি করছে, তো এই সময়টাতে টিচার বলেন বা স্টুডেন্টের করণীয়টা কি, বা বাচ্চাদেরকে আমরা কিভাবে এটা থেকে প্রোটেক্ট করতে পারি? এটা আসলে বড়রাই বেশি ভূমিকা নিতে পারে, কারণ হিট স্ট্রোক বেশিরভাগ হয় প্রচণ্ড রোদে। এখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, কিন্তু খেয়াল করবেন সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এই 3টা পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বাইরে খেলতে দিব না, তাদেরকে ভেতরে যেটা ইনডোর গেমস সেটা খেলতে আমরা বলবো। আরেকটা হচ্ছে, যদি বাচ্চারা আসলেই বাইরে খেলতে চায়, খুবই স্বাভাবিক, ওরা খেলতে চাবে, আমরা 4টার পর খেলতে দিব, বিকাল 4টার পর। আর ওদিকে সকাল 10টার আগে যদি টিফিন ব্রেক থাকে তখন, কিন্তু 11টা থেকে 3টার মধ্যে দিব না। আর যদি প্রয়োজনীয় কাজে আসলেই যেতে হয়, তাহলে যেন ছাতা ব্যবহার করে, সানগ্লাস ব্যবহার করে, গায়ে একটু সানস্ক্রিন দেয়। আর সাথে আমরা অবশ্যই বাচ্চার ব্যাগে পানি, জুস দিয়ে রাখবো, যে কতক্ষণ পরপর যেন পানি খায়, জুস খায়,
টিচারদেরকে বলবো যে আপনারা একটু খেয়াল রাখেন যে বাচ্চা একটু পর পর পানি খাচ্ছে কিনা, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। হিট স্ট্রোক নিয়ে তো বলছিলেন, আরও একটি রোগ কিন্তু যেটা আপনি বলছিলেন যে ডায়রিয়া এবং পানি শূন্যতা, এটাও কিন্তু এই সময়টাতে শিশুদের বেশি বেশি হয়। হয়। এটার আসলে কারণটা কি, বা ডায়রিয়াটা কেন হচ্ছে? ডায়রিয়াটা হচ্ছে যে বাচ্চারা অনেক সময় না বুঝে খোলা খাবার, যেটা অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে, সেটা খেয়ে ফেলে। যেমন ছোট বাচ্চারা অনেক সময় মা বাবা ধরেন 1 কাপ দুধ দিল, সে টাইমলি সময় মতো না খেয়ে অর্ধেক খেয়ে ফেলে রাখে, পরে আবার 2-3 ঘন্টা পরে গিয়ে সেই দুধটা খায়। ফলে হচ্ছে কি তখন ব্যাকটেরিয়া জমে যায়, 1-2 ঘন্টা খোলা খাবার থাকলেই ব্যাকটেরিয়া জমে যাচ্ছে, তখন বাচ্চা ডায়রিয়া আক্রান্ত হয়। আর ছোট্ট শিশুরা, বিশেষ করে 1 বছরের নিচের শিশুরা আরেকটা ধরনের ডায়রিয়া আক্রান্ত হয়, সেটা হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়া। এটাতে প্রচণ্ড জ্বর, পানি, ডায়রিয়া, বমি হয়। এটা কিন্তু বিশেষভাগে 1 বছরের নিচের শিশুরা বেশি আক্রান্ত হয়। এবং এই ভাইরাসজনিত এই ডায়রিয়ার কিন্তু আবার প্রতিষেধক টিকা আছে, টিকা পাওয়া যায়, আমাদের অনেক শিশু বিশেষজ্ঞ আমরা দিয়ে থাকি। এটা যদি দিয়ে থাকেন তাহলে আবার এই রোটা ভাইরাস ডায়রিয়াটাকে প্রিভেন্ট করা যায়। আর আরেকটা হচ্ছে বাচ্চারা অনেক সময় আবদার করে যে খাওয়া দাওয়া করবে বাইরে, তখন বাবা মারা স্কুল থেকে আসার পথে রাস্তার পাশে খোলা খাবার, যেমন আখের রস, লেবুর শরবত বা ফল কাটা থাকে ঠেলা গাড়ির মধ্যে, ওগুলা খাইয়ে থাকেন। এগুলো কিন্তু সারাদিনে ধুলাবালি লাগানো ফল বা শরবত, এগুলো খেয়েও কিন্তু শিশুরা প্রচণ্ড ডায়রিয়া এবং সাথে সাথে পানি শূন্যতায় আক্রান্ত হয়। শিশু তো ডায়রিয়ার সাথে পানি শূন্যতায় আক্রান্ত হচ্ছে, তা আমরা আসলে কিভাবে বুঝবো যে এই শিশুটা পানি শূন্যতায় আক্রান্ত হচ্ছে এবং তার পানির পরিমাণ এতটুকু এখন লাগবে? যখন একটা বাচ্চার ডায়রিয়া শুরু হয়, পানি শূন্যতা হয়, আপনি প্রথমেই বুঝবেন যে বাচ্চার চোখটা ডেবে যাচ্ছে কিনা, চোখের নিচটা ডেবে যাচ্ছে কিনা, অথবা ওর জিহ্বা শুকিয়ে যাচ্ছে কিনা, এবং তার খুব তৃষ্ণা বেড়ে যাচ্ছে কিনা, ও পানি দেখলেই খুব হাত বাড়িয়ে পানিটা নিতে চায় কিনা। এটা হলে বুঝবো যে তার এখনও পানি শূন্যতা শুরু হয়েছে। তারপরে যদি বাচ্চা একদম নেতিয়ে যেতে থাকে, পড়ে যেতে থাকে, এবং তার গায়ে আমরা একটা টেস্ট করি, যে আমরা পেটের মধ্যে একটা চামড়া টান দিয়ে দেখি, ওটা যদি খুব স্লোলি যায় তখন বুঝি যে সিভিয়ার তার পানি শূন্যতা। তখন এবং চিকিৎসা তো অবশ্যই প্রথমে আমাদের ওরসালাইন খাওয়াতে হবে, সেটা আইডিয়াল। তারপরেও যদি ওরসালাইন বাচ্চা না খেতে পারে, বমি হতে থাকে, সে কোনোভাবে ওরসালাইন খাচ্ছে না, তখন কিন্তু তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। এই যে ওরসালাইনের কথা বলছিলেন, ওরসালাইনটা আসলে কিভাবে আমরা তৈরি করব? ওরসালাইনটা অনেক মারাই কিন্তু জানেন না। আমাদের যে আমি চিটং মেডিকেলে আছি, প্রচুর বাচ্চাকে মারা নিয়ে আসেন, কি করেন জানেন? 1 কাপ পানির মধ্যে একটা ওরসালাইন মিলিয়ে দেয়। আবার উল্টোও হয়, 1 লিটার পানিতে একটা ওরসালাইন মিশিয়ে দেয়। ওরসালাইন বানানোর আইডিয়াল হচ্ছে মানে 500 ml এর একটা বোতলে একটা ওরসালাইন প্যাকেট গুলতে হয়। তারপর প্রয়োজন অনুযায়ী, যেমন একটা ধরেন 1 থেকে 2 বছরের বাচ্চার 10 থেকে 20 চামচ ওরসালাইন খাবে, আবার আরেকটু বড় বাচ্চার 20 থেকে 40 চামচ পর্যন্ত ওরসালাইন খাবে, এবং খুব ধীরে ধীরে এভাবে করে তৈরি করে খাওয়াতে হয়। এই যে ডায়রিয়া আক্রান্ত কোনো বাচ্চা, আসলে বাবা মা ওনাদেরকে কি ধরনের খাবার দিবেন বা কি ধরনের খাবার দিতে পারবেন না বেসিক্যালি? আচ্ছা, কি ধরনের খাবার দিতে পারবেন না সেটা আগে বলি। বা এই সময় কিন্তু যেহেতু প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে, আমরা দুধ জাতীয় খাবার এখন পরিহার করতে বলি, বিশেষ করে বড় বাচ্চাদের। কিন্তু ছোট শিশুদের, যেমন 6 মাসের নিচের বাচ্চার যদি কখনো ডায়রিয়া হয়, তাদেরকে আমরা বলি মায়ের বুকের দুধ আরও ঘন ঘন খাওয়াতে, কারণ বুকের দুধে কোনো জীবাণু নেই। তবে বড় বাচ্চাদের, যেমন 3-4 বছর বাচ্চাদের, আমরা যে বাইরের দুধটা তখন পরিহার করতে বলি, কারণ তখন ল্যাকটোজ ইনটলারেন্স হয়, দুধ হজম হয় না। আমরা তখন কয়েকদিন ধরে ওদের সবজি জাতীয় খাবার মানা করি। তারপর ডিমের কুসুম খাওয়াতে, মানে ফাইবার জাতীয় জিনিস খাবার একটু বন্ধ রাখতে বলি। বরং আমরা দিতে বলি একটু ডালিমের রসটা একটু খাওয়াতে। আর আরেকটা খুব প্রচলিত বাংলাদেশে, সেটা হচ্ছে কাঁচা কলা সিদ্ধ করে ওটা ভাতের সাথে মেখে খাওয়ালে কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি ধরে যায়। আর যেটা আরেকটা পরিহার করতে হবে সেটা হচ্ছে চিনিযুক্ত খাবার, যেমন শরবত বা কমলা জুস, এগুলো খেলে আবার অসমোটিক ডায়রিয়া হয়। এসব খাবার তখন আমরা খাওয়াতে নিষেধ করে থাকি। যে ডায়রিয়ার ক্ষেত্রে কি আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, ডায়রিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা আছে, বাট নট ফর অল ডায়রিয়া, কারণ ডায়রিয়া ভাইরাসজনিত কারণেও প্রচুর হয়ে থাকে। তবে কিছু কিছু ডায়রিয়া, যেমন শিগেলা, সালমোনেলা, টাইফয়েডের সাথেও ডায়রিয়া হয়, ওটা হতে পারে। সেটা আপনার ডাক্তার দেখে বুঝে তখন প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দেবেন। কিন্তু বেশিরভাগ ভাইরাস ডায়রিয়া শুধুমাত্র ওরসালাইন খেয়ে এবং জ্বর থাকলে প্যারাসিটামল খেয়ে এবং বাসার স্বাভাবিক খাবার খেয়ে কিন্তু ভালো হয়ে যায়।
কি কি কারণে আসলে এই শিশুরা এই জ্বরে আক্রান্ত হতে পারে এই সময়টা? এই সময় জ্বরের কারণে একটা তো বললাম হিট স্ট্রোক, Heat stroke, প্রচণ্ড জি। তাপমাত্রা বেড়ে যায়। আরেকটাই যে বৃষ্টি শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই দেখা যাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, চিকুনগুনিয়াও শুরু হবে। সো কমন অসুখগুলা কিন্তু এখন শুরু হবে। আর কিছু কিছু বাচ্চা দেখবেন বাইরে থেকে এসে প্রচণ্ড ঠান্ডায় গরমে এসে ফ্রিজের পানি খুলে ঠান্ডা পানি খায়, আইসক্রিম খায়। এই বাচ্চাগুলোর কিন্তু সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং এর থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস হতে পারে, জ্বরে আক্রান্ত হতে পারে। সেই জন্য বাবা মাদেরকে আমরা বলবো যে বাইরে থেকে এসে কখনো ফ্রিজের পানি কখনো খাওয়াবেন না, বা সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়াবেন না, অথবা সঙ্গে সঙ্গেই যেন বাথরুমে গিয়ে গোসল না শুরু করে। একটু অ্যাক্লিমাটাইজেশন মানে একটু সময় দেয়, 10 মিনিট 12 মিনিট গ্যাপ দিয়ে তারপরে যেন গোসল করে। যে আপনি ডেঙ্গুর কথা বলছিলেন, জি। ডেঙ্গু রোগে আসলে আক্রান্ত শিশুদের কি কি লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে? হ্যাঁ, এটা সবারই জানা উচিত। ডেঙ্গু রোগের লক্ষণ হচ্ছে খুব হাই ডিগ্রি টেম্পারেচার, 103, 4, 5 পর্যন্ত জ্বর হতে পারে এবং এই জ্বরটা প্রায় 2 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে এবং 3-4 দিন পরে দেখা যায় বাচ্চাদের গায়ে একটু লাল লাল র্যাশ হয়। লাল লাল র্যাশ হয়, এই সময় শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে এবং প্রচুর পরিমাণে তরল খাবার খাইয়ে বাচ্চা একসময় সুস্থ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চা সুস্থ হয় না, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। তবে লক্ষণের মধ্যে আরও কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হয়, চোখের ব্যথা হয় এবং কিছু কিছু বাচ্চার নাক দিয়ে একটু রক্ত যেতে পারে, ঠোঁট দিয়ে রক্ত যেতে পারে, চোখের মধ্যে রক্ত জমে যেতে পারে। তখন অবশ্যই এটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে বলতে হবে। যে ডেঙ্গু জ্বরের সাথে আমাদের চিকুনগুনিয়ার যে জ্বরটা হয়, এটার আসলে পার্থক্য কি কি? জি, চিকুনগুনিয়া আরেকটা অসুখ, সেটাও একই মশা দিয়ে হয়, অ্যাডিস ইজিপ্টি। কিন্তু ডিফারেন্স হচ্ছে মেইন হচ্ছে ডেঙ্গুতে মাথা ব্যথা এবং শরীর ব্যথা হয়, মানে মাসল পেইন বেশি হয়, হাই গ্রেড ফিভার হয়। কিন্তু চিকুনগুনিয়াতেও হাই গ্রেড ফিভার হয় কিন্তু সাথে জয়েন্ট পেইন হয়, হাত পায়ের গিরাগুলো এত ব্যথা হয় যে মানুষ হাঁটতে পারে না, হাতের গিরাগুলো ফুলে যায়। কিন্তু ডেঙ্গুতে কখনো জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিস যেটা হয় না। আর আরেকটা হচ্ছে ডেঙ্গুতে যে ব্লিডিং টেন্ডেন্সি আমি বললাম, প্ল্যাটলেট কমে যায়, তখন কিছু কিছু জায়গাতে ব্লিডিং হয়, কিন্তু চিকুনগুনিয়াতে এই ধরনের কোনো ব্লিডিং হয় না। আর ডেঙ্গুটা হচ্ছে আরেকটা হচ্ছে কমপ্লিকেশন খুব মারাত্মক হতে পারে, যেমন মায়োকার্ডাইটিস, কিডনির এফেক্ট হতে পারে, লিভার এফেক্ট হতে পারে, ব্রেইন এফেক্ট হতে পারে। কিন্তু চিকুনগুনিয়া কিন্তু এত ভিগোরাস না, এটা ক্রনিক অনেক দিন থাকতে পারে, কিন্তু এই গ্রেভ কমপ্লিকেশনগুলো চিকুনগুনিয়ায় সাধারণত হয় না, ডেঙ্গুতেই বেশি হয়। ডেঙ্গুতেই হয়। তো ডেঙ্গুর কথা যখনই আমরা শুনি আমাদের একটা মনে একটা প্রশ্ন চলে আসে, প্লাটিলেটকে আমরা দিব কি রক্ত দিব না, এই ধরনের কিছু কনফিউশন কিন্তু সবসময় অ্যারাইজ করে। কোন পরিস্থিতিতে আসলে আমাদের রক্ত দিতে হবে বা কখন আমরা প্লাটিলেট দিব বা কখন আমরা দিব না? আচ্ছা, আগে যখন প্রথম ডেঙ্গু এসেছিল তখন কিন্তু আমরা বুঝতে পারিনি কি করব, সে প্রায় বলতে পারেন 6-7 বছর আগে। তখন না বুঝেই আমরা অনেক সময় ব্লাড দিয়ে ফেলতাম বা প্ল্যাটলেট দিয়ে ফেলতাম, কিন্তু আসলে দিতে হবে না। আমরা অনেক রিসার্চ করে অনেক স্টাডি করে আসলে কনসেনসাসে এসেছি যে যখন আসলে প্রচণ্ড ব্লিডিং টেন্ডেন্সি হবে, যেমন এমন প্রফিউজ ব্লিডিং হচ্ছে, পাররেক্টাল মানে পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে বা প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তখন আমরা ডাক্তার যদি প্রয়োজন মনে করি তখন শুধু ব্লাড দিব, তাও প্যাকড সেল। আর প্ল্যাটলেটের ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া, মানে প্ল্যাটলেট প্রায় 10,000-এর নিচে না আসলে কিন্তু আমরা প্ল্যাটলেট দেই না, আমরা এর আগে ফ্লুইড দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি। তাই আগের মতো যে ডেঙ্গু হলেই যে ব্লাড দিতাম বা প্ল্যাটলেট দিব, ওইটা কিন্তু এখন আর নেই। এই যে এই জ্বরগুলা থেকে আমাদের অ্যান্টিবায়োটিকের কোনো কার্যকর ভূমিকা আছে বা সব জ্বরেই কি আমরা এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক দিব কিনা? না, সব জ্বরে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, কারণ ভাইরাস জ্বরই অনেকগুলো হয়। 3-4 দিন জ্বর থাকে, শুধুমাত্র প্যারাসিটামল খেলেই এবং গা স্পঞ্জিং করলে দেখবেন জ্বরটা ভালো হয়ে যায়। তো কিছু কিছু জ্বর যখন সাথে অন্য কমপ্লিকেশন হয়, প্রচণ্ড সর্দি কাশি থাকে, বাচ্চা নেতিয়ে যায় বা ডায়রিয়া এমন হয়ে যাচ্ছে বাচ্চাকে আর রাখা যাচ্ছে না, বমি হচ্ছে, সেই সব কারণে তখন চিকিৎসক বুঝে অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু সব জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না। এই সময়টাতে আসলে শিশুদের যত্নটা আমরা কিভাবে নিব এই জ্বরের সময়টাতে? জ্বরের সময়টাতে মেইন হচ্ছে প্রথমে বাচ্চাকে যথেষ্ট হাইড্রেটেড করে রাখতে হবে, মানে তার পানি শূন্যতা যাতে না হয়, তরল খাবার বেশি দিতে হবে, একটু ধরেন লেবুর শরবত, দুধ, হরলিক্স, খাবারটা একটু নরম করে জাউয়ের মতো করে খেতে হবে, কারণ ওই সময় ও খাবার কোনো টেস্ট পায় না, ও যেটা একটু পছন্দ করে ওই খাবারটা একটু বেশি করে দিতে হবে। আর ওকে ঠান্ডা একটু কুল জায়গায় রাখতে হবে, গা বারবার স্পঞ্জিং করে দিতে হবে। আর হচ্ছে অনেকে আবার
জ্বরের সময় একটা ক্লোফেনাক্স সাপোজিটরি দেয়, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ডেঙ্গুতে অনেকে দেখবেন পেরিফেরিতে কোয়াক ডাক্তাররা না বুঝে ক্লোফেনাক্স সাপোজিটরি দেয়, এর ফলে হচ্ছে সাডেন ওদের টেম্পারেচার এমন লো হয়ে যায়, হাইপোথার্মিয়া হয় এবং হার্টের সমস্যা হয়, বাচ্চা খুব খারাপ হয়ে যায়। সো এটা আমি একটা মেসেজ দিচ্ছি সবার কাছে যে জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াবেন আর অন্য কোনো ওষুধ খাওয়াবেন না। এই সময়টা তো পক্সেও তো বেশ প্রাদুর্ভাব দেখা দেয়। এই পক্সে আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে বাচ্চারা আপনাদের কাছে উপস্থিত হয়? পক্সে হচ্ছে হঠাৎ করে দেখা যায় বাচ্চাদের একটু জ্বর হচ্ছে, কিছু কিছু বাচ্চার লো গ্রেড ফিভার থাকে, আবার কিছু বাচ্চার আমরা দেখি অনেক সময় হাই গ্রেড ফিভার, 1-2 দিন থাকার পর হঠাৎ তার সারা শরীরে পানির দানার মতো ছোট ছোট র্যাশ দেখা যায়, যেটা হচ্ছে বলে বৃষ্টির পানির দানার মতো। সেটা সারা শরীরে ছড়িয়ে যায় এবং বাচ্চা খুব কাতর হয়ে যায়। আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা দেখি যে বাচ্চার হাই ফিভার সাথে র্যাশ, এবং এমন যদি সারা শরীরে ইভেন গলার মধ্যেও হতে পারে, চোখের ভিতরেও কিন্তু র্যাশ হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই জন্য আমরা তখন যদি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিয়ে আসে তখন আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে অ্যাসাইক্লোভির, ওরালি আমরা শুরু করে দিই। ওটা দিলে আর মানে কমপ্লিকেশন বা সিভিয়ারিটি অনেক কম হয়। আর সাথে শুধু প্যারাসিটামল দিয়ে থাকি জ্বরের জন্য, এটাই করি। আর আলাদা রুমে 7 থেকে 10 দিন রাখলে কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা ভালো হয়ে যায়। শুধু যদি কোনো কমপ্লিকেশন না হয় তাহলে কিন্তু রিকভারি হয়ে যায়। হামে যারা আক্রান্ত হচ্ছে শিশুরা, আমাদের করণীয়টা কি, এটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। জি, আসলে খুবই দুর্ভাগ্যজনক যে এখন হামে আক্রান্ত এখন অলরেডি প্রায় 450-র মতো শিশু মারা গিয়েছে, এবং আমরা প্রতিদিনই প্রায় ফেস করছি চিটাগং মেডিকেলে প্রায় 2 থেকে 3টা বাচ্চা মারা যাচ্ছে। চেষ্টা করছি আমরা যতটুকু সম্ভব। এখন আসলে হাম হলে প্রথমেই একটা প্রচণ্ড জ্বর হয়, 3 থেকে 4 দিনের মাথায় র্যাশ হয়, মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। তো মাদেরকে আমরা বলবো যে হাম হলে বাচ্চাকে আপনার বাসায় আলাদা রুমে 1 সপ্তাহ আলাদা রেখে দিবেন, শুধু জ্বরের জন্য জ্বরের ওষুধ খাওয়াবেন, গা স্পঞ্জিং করবেন, তরল খাবার এবং পুষ্টিকর খাবার যতটুকু পারেন দিবেন। কিন্তু যদি দেখা যায় বাচ্চার খুব শ্বাসকষ্ট, কাশি হচ্ছে বা প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে বা বাচ্চা একদম নেতিয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, তখন আর দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসবেন। অনেক মারা আমাদের কাছে আসে যাদের হাম হচ্ছে, আমরা হিস্ট্রি নিয়ে দেখি তারা 9 মাসের টিকাও দেয়নি, 15 মাসের টিকা দেয়নি। তো আমি বলবো যে সময় মতো যেন সব টিকা দেন। আর ছোট ছোট শিশুদেরও কিন্তু আবার হাম হচ্ছে 5 মাস 6 মাস, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাদের বডিতে আসলে মনে হয় অ্যান্টিবডি লেভেল কম, মানে মাদের নিজেরও কখনো মিজলস হয়নি বা মা কখনো হামের টিকা দেয়নি। সো মার রক্তেও হামের অ্যান্টিবডি কম থাকার কারণে ছোট্ট শিশুরা আক্রান্ত হচ্ছে। যে এখন তো হামের ক্যাম্পেইন চলছে, টিকার ক্যাম্পেইন চলছে। ধরেন একটা শিশু, সে 9 মাসের মাথায় তার টিকাটা দিল, কিন্তু তার বয়স এখন 24 মাস বা 25 মাস, সে 15 মাসের টিকাটা ভুলে দিল না। এই সময় আসলে করণীয়টা কি? করণীয় ওই টিকাটা আবার দিয়ে ফেলবে, সে এখন যে হামের ক্যাম্পেইনের টিকাটাই সে আবার দিবে। হ্যাঁ, ইভেন ধরেন একটা বাচ্চা 6 মাসে টিকা দিল, সে কিন্তু 9 মাসে তার ডিউ টিকাটা আবার দিবে, 15 মাসে তার টিকাটা আবার দিবে, সেক্ষেত্রে 3টা দিবে। আর আপনি যে বাচ্চার কথা বললেন সে শুধু তার যে লস্ট ডোজটা সেটা আবার দিবে। এটা কি অনেকে বলছে যে ধরেন লস্ট ডোজটা তো দিলই, তার আবার 4 সপ্তাহ পর আরেকটা ডোজ দিতে হবে, এটা কি আসলে কতটুকু? না, সেকেন্ড ডোজ দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই, যেহেতু সে প্রথমে একটা দিয়েছে। যদি একদমই না দেয়া থাকতো তখন এই ডোজটা দিয়ে তার 1 মাস পরে আবার শিডিউল ডোজটা দিত, আর 15 মাসে তার আরেকটা টিকা দিত। ধরেন যে বাচ্চা দোনোটাই দিয়ে দিয়েছে, এখন চলমান ক্যাম্পেইনে কি তারা টিকাটা দিতে পারবে? হ্যাঁ, পারবে অবশ্যই। এটা একটা বলছি আমরা আমরা তাদেরকে বলছি বুস্টার ডোজ হিসেবে, মানে অ্যাডিশনাল এটা দিয়ে ফেলবে, কারণ তারপরও 2-3% শিশুর একটু গ্যাপ থাকে। সো হার্ড ইমিউনিটি যাতে হয় আমরা বলি তৃতীয় ডোজ হিসেবেও এটা একটা দিয়ে ফেলতে। বুঝতে পেরেছি। এই যে এই সময়টাতে তো একটু বলছিলেন আপনি যে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো কি ধরনের সমস্যা নিয়ে আসলে বাচ্চারা আসে এই সময়টা? ত্বকের সমস্যার মধ্যে একটা খুব কমন, সেটা হচ্ছে ঘামাচি। সারা শরীরে ফুসকুড়ি ঘামাচি ছড়ে যায়, বাচ্চারা খুব অস্বস্তি করে, নাড়াচাড়া করে, বলতে পারে না। আর প্রচণ্ড লোডশেডিং হচ্ছে আমাদের এখন গরমের দিনে, বাচ্চা ঘেমে যাচ্ছে। আরও কিছু হয়, ত্বকের মধ্যে ফোড়া হয়, মাথায় শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হয়, ব্যথায় বাচ্চা কান্না করে। আর কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়, যেমন রিংওয়ার্ম মাথায়ও হয়, বডিতে হয়। আর কিছু জিনিস যেটা খুব কমন, গরমের মধ্যে ছোট্ট শিশুকে বাবা মারা ডায়পার পরিয়ে রাখে, ওই ডায়পার সারাক্ষণ পরানোর কারণে সময় মতো বদলায় না,
ফলে হয় কি, খুললে দেখা যায় লাল লাল র্যাশ হয়ে আছে, বাচ্চা ব্যথা পায়, একটা চুলকানি ভাব থাকে, কান্না করে, প্রস্রাব পায়খানা করলে কান্না করতে থাকে, কারণ ওই জায়গাটা জ্বালা পোড়া করে। সো ওইখানেও একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। এই যে ঘামাচির কথা বললেন, এই সময়টা আসলে প্যারেন্টসদের করণীয়টা কি? ওই বাচ্চাটাকে কিভাবে টেক কেয়ার করবে? বাচ্চারা কিন্তু এত ছোটাছুটি করে, ঘেমে যায়, ঘাম থেকে ঘামাচি হয়, কিন্তু পানি খায় না, যে পরিমাণ লস হয় সেটা কাভার হয় না। মাদেরকে বলবো যে আপনার বাচ্চাকে সময় মতো গোসল করান। প্রচণ্ড গরম পড়লে দরকার হলে দুবারও গোসল করাতে পারেন, নর্মাল পানি দিয়ে, নট দ্যাট একদম ঠান্ডা পানি দিয়ে। আর গাটা স্পঞ্জ করতে হবে, যখনই ঘাম হবে তখন শুকনা তোয়ালে দিয়ে সারা গা মুছে দিতে হবে। আর বাচ্চাকে রাখতে হবে একটু ঠান্ডা জায়গায়, মানে যেই রুমটাতে আলো বাতাস চলাচল করে কম্পারেটিভলি, কারণ অনেক রুমে দেখা যায় রোদ পড়ে বেশি, সেই রুমে না রেখে যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে বাচ্চাকে রাখতে। সাথে কি কোনো ধরনের মেডিকেশন কি আপনারা সাজেস্ট করেন? না, মেডিকেশন না, আমরা ট্যালকাম, নর্মাল একটা ভালো ট্যালকাম পাউডারটা ইউজ করতে বলি। গলায়, মানে বগলের ভাঁজে, যেসব জায়গায় ঘামে বেশি বা পিঠে বেশি করে একটু ট্যালকাম পাউডার দিয়ে রাখলে কিন্তু ঘাম কম হয় এবং বাচ্চারাও একটু আরাম পায়। আরেকটি বলছিলেন আপনি ডাইপার র্যাশের কথা, বা যে জায়গায় ডাইপার পরানো হচ্ছে বাচ্চাদেরকে ওখানে একটু ফাঙ্গাস বা র্যাশের মতো হয়ে যাচ্ছে, এই অবস্থায় আসলে করণীয়টা কি? করণীয় হচ্ছে, আসলে ডাইপারকে আমরা কোনোভাবেই আসলে সাজেস্ট করি না। এটা উইন্টার কান্ট্রির জন্য খুব ভালো, হ্যাঁ, কিন্তু আমাদের দেশের জন্য আসলে আমাদের ওয়েদারটা, আর্দ্রতা এত বেশি, ডাইপারটা আসলে সুইটেবল না। তারপরেও যদি বাবা মা পড়ান তাহলে বলবো যে 2-3 ঘন্টা পর পরই কিন্তু চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা হঠাৎ করে ডেফিকেশন, মানে পায়খানা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করতে হবে, না হলে ওই স্টুলটা গিয়ে বাচ্চার ইউরিন ইনফেকশন হয়, প্লাস স্টুলে এক ধরনের অ্যাসিড থাকে, ওটা স্কিন ইরোশন করে থাকে। পড়ানোর আগে একটা বলবো, জিঙ্ক অক্সাইড একটা পেস্ট পাওয়া যায়, সেটা লাগিয়ে তারপরে পড়াতে। আর আরেকটা হচ্ছে দেশি যেটা নারিকেল তেল, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। অল্প করে একটু নারিকেল তেল দিয়েও কিন্তু ডাইপার পরানো যায়। তবে আমি বলবো না পরালেই ভালো, একটু খোলামেলা রাখবেন। আর খুবই পরাতে হলেও আপনার 3 ঘন্টার পরেই কিন্তু ডাইপার বদলে ফেলবেন। কোনো একটি পড়বে, আমি আবার আপনার সাথে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনি এই মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেন। আপনারা শুধু আপনার শিশুর যত্ন নেবেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, তরল খাবার খাওয়াবেন। আর প্রচণ্ড রোদে বাইরে খেলতে দিবেন না, বরং ঘরে খেলার অভ্যাস করবেন। আর পুষ্টিকর খাবার দিবেন, যেমন ডিম, দুধ, মাছ, মাংস, শাক সবজি যতটা পারেন দিবেন। আর আরেকটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে সময় মতো সবগুলো রোগের টিকা দেওয়া, যেগুলো ইপিআই শিডিউলে আছে সেগুলো। আর কিছু কিছু যেমন চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো কিছু প্রাইভেট ভ্যাকসিন আছে, সেগুলো আপনারা দিয়ে দিবেন। আমরা আছি আপনাদের পাশে সবসময়, কোনো অসুবিধা হলে আমাদের ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ ডাক্তার সেলিনা হক আপা, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম গ্রীষ্মকালীন শিশুদের রোগ নিয়ে। আমাদের শিশুরা স্বাভাবিকভাবেই অ্যাডাল্টদের তুলনায় বেশ সংবেদনশীল। শিশুদের প্রপারলি টেক কেয়ার করার দায়িত্ব বাসায় যেমন আমাদের, স্কুলে তেমনি ঠিক স্কুলে যারা টিচার আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের উপরও বর্তায়। আশা করি পরিবার এবং শিক্ষক মিলে যদি আমরা শিশুদেরকে পর্যাপ্ত টেক কেয়ার করতে পারি, সেটা বাসায় হোক, স্কুলে হোক, এই ধরনের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং এই ধরনের রোগগুলো থেকে আমরা একটু দূরে থাকতে পারি। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।